আজকে আমরা একটা বেশ জটিল বিষয় নিয়ে কথা বলবো। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যদি একটা যুদ্ধ বেঁধে যায় তাহলে কি হতে পারে? এর পেছনের ভূরাজনৈতিক চালগুলোই বা কি? চলুন এই পুরো বিষয়টা একটু ভেঙে দেখা যাক। ভাবুন তো একবার, আমেরিকার কোনো প্রেসিডেন্ট হঠাৎ করে ঘোষণা করে বসলেন, আমরা ইরানকে মাত্র 2 সপ্তাহে হারিয়ে দেব। শুনতে কেমন লাগছে? এই বিশ্লেষণটা ঠিক এই ব্যাপারটাই তুলে ধরছে। মানে, কোন পরিস্থিতিতে এমন একটা কথা বলা হতে পারে, আর কেন এটা একটা মারাত্মক ভুল গণনার লক্ষণ হতে পারে, সেটাই আমরা দেখব। আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখব কারা এই যুদ্ধের জন্য পেছন থেকে চাপ দিচ্ছে। তারপর একটা কাল্পনিক আক্রমণের দৃশ্য দেখব। এরপরেই আসবে আসল চমক, একটা সামরিক ফাঁদ। আর শেষে ইতিহাসের পাতা থেকে কিছু উদাহরণ আর এই পুরো ভূরাজনৈতিক খেলার পেছনের চালগুলো বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। আচ্ছা, কারা সেই শক্তিশালী পক্ষ যারা চাইছে যে আমেরিকা আর ইরানের মধ্যে একটা যুদ্ধ লাগুক? মানে পর্দার আড়ালে থেকে কারা কলকাঠি নাড়ছে? বিশ্লেষণ বলছে এখানে মূলত 3টি বড় শক্তি কাজ করছে। 1. ইসরায়েলের অত্যন্ত প্রভাবশালী লবি। 2. সেই সব অর্থনৈতিক গোষ্ঠী, মানে ধরুন ওয়াল স্ট্রিটের মতো জায়গা, যাদের লাভ হয় আমেরিকার বিশ্বজোড়া দাপট বজায় থাকলে। আর 3 নম্বর হল সৌদি আরব, যারা ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য একটা বড়সড় হুমকি মনে করে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয় যখন দেখা যায় এই 3টে শক্তি কিভাবে একদম ক্ষমতার কেন্দ্রে গিয়ে জুড়ে যাচ্ছে। সূত্র অনুযায়ী এর পেছনে একজন মূল ব্যক্তি আছেন, যার সাথে ইসরায়েল আর সৌদি আরবের নেতাদের সরাসরি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তিনি যেন এই সবগুলোকে এক সুতোয় বাঁধছেন। আর এই পুরো পাজলের শেষ টুকরোটা হলো আমেরিকার সেনাবাহিনী। তাদের যুদ্ধের কৌশল কিন্তু এখন আর আগের মতো নেই। আগে তারা বিশাল সৈন্য, সাপ্লাই লাইন এসব নিয়ে ভাবত, কিন্তু এখন বিশেষ করে 2003-এর পর থেকে তাদের মাথায় ঢুকে গেছে যে প্রযুক্তি সব শক অ্যান্ড অগিরে যে কোনো যুদ্ধ চটজলদি জেতা সম্ভব। আর এই অতি আত্মবিশ্বাস বা বলা ভালো ঔদ্ধত্যই কিন্তু খুব বিপজ্জনক। তো আমরা দেখলাম যে যুদ্ধের জন্য সব দিক থেকে চাপ তৈরি। এবার চলুন একটা কাল্পনিক পরিস্থিতিতে যাই। ধরে নেওয়া যাক আমরা ভবিষ্যতের কোনো একটা সময়ে চলে গেছি, আর দেখব এই প্ল্যানটা কিভাবে এগোতে পারে। বিশ্লেষণে একটা সিনারিও ভাবা হয়েছে। ধরুন সময়টা মার্চ 2027। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অপারেশন ইরানিয়ান ফ্রিডম ঘোষণা করলেন, আর এই যুদ্ধের পেছনে 5টি বড় কারণ দেখানো হলো। মিত্র দেশগুলোকে সাথে নিয়ে বিশাল এক বাহিনী দক্ষিণ ইরানে নেমে পড়ল। এই যে 5টা কারণের কথা বললাম, এগুলোকেই যুদ্ধের মূল চুক্তি হিসেবে দাঁড় করানো হলো। যেমন ইরানে গণতন্ত্রকামীদের রক্ষা করা, ইরান নাকি পরমাণু বোমা বানানো থেকে মাত্র 1 মাস দূরে, তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলো নাকি বিশ্ব বাণিজ্যে বাধা দিচ্ছে, আর অবশ্যই বন্ধু দেশ ইসরায়েল আর সৌদি আরবকে রক্ষা করা। সব মিলিয়ে দেখানো হলো যে এই যুদ্ধটা আসলে বিশ্ব শান্তি আর নিরাপত্তার জন্যই দরকার। শুরুতে মনে হবে, বাহ, অপারেশন তো দারুণ সফল, মার্কিন বাহিনী খুব সহজেই এগিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। টিভির পর্দায় যা দেখা যাচ্ছে তা হল আমেরিকার অপ্রতিরোধ্য সামরিক শক্তি। আকাশ তাদের দখলে, সমুদ্রেও তারা রাজা। 1 লাখ সৈন্য ইরানের মাটিতে একদম তেহরানের দিকে এগোচ্ছে। দেখে তো মনে হচ্ছে আমেরিকার জয় নিশ্চিত, কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধে আসলে জিতছেটাকে। আর এখানেই আসল টুইস্ট। এই বিশ্লেষণ বলছে যুদ্ধে আসলে জিতছে ইরান, কারণ আমেরিকার এই আপাত সাফল্য আসলে একটা সাবধানে পাতা ফাঁদে পা দেওয়া ছাড়া আর কিছুই না। কেন এমনটা বলা হচ্ছে? এর উত্তর পেতে হলে আমাদের যুদ্ধের কিছু বেসিক নিয়মে ফিরে যেতে হবে। আমেরিকার বাহিনী এখানে ক্লাসিক মিলিটারি স্ট্র্যাটেজি 3টে বড় ভুল করে বসেছে। 1. তারা ইরানের পাহাড়ি এলাকায় চারদিক থেকে আটকা পড়েছে, মানে এনসার্কেলড হয়ে গেছে। 2. প্রায় 9 কোটি মানুষের একটা দেশ দখল করার জন্য 1 লাখ সৈন্য কিছুই না। আর 3, সবচেয়ে মারাত্মক ভুল, তাদের সাপ্লাই লাইন মানে রসদ পৌঁছানোর রাস্তা পুরোপুরি অসুরক্ষিত। তাহলে দাঁড়ালোটা কি? ওই যে 1 লাখ সৈন্য, তারা আসলে আর সৈন্য নেই, তারা পরিণত হয়েছে 1 লাখ পণবন্দীতে। তবে শুনুন, সামরিক ইতিহাসে এমন মারাত্মক ভুল কিন্তু নতুন কিছু নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে, আর এই বিশ্লেষণ সেই ইতিহাসের পাতা থেকেই কিছু উদাহরণ তুলে এনেছে। অনেক পেছনে যদি যাই, সেই প্রাচীন গ্রিসের এথেন্সের কথা ভাবা যাক। তারাও ঠিক এমনই একটা ভুল করেছিল। সিসিলিতে বিশাল এক সেনাবাহিনী পাঠিয়েছিল, কিন্তু এত দূর থেকে তাদের রসদ যোগান দিতে পারেনি। ফলাফল, পুরো সেনাবাহিনীটাই শেষ হয়ে যায়, আর এর ধাক্কায় এথেন্স সাম্রাজ্যের পতন শুরু হয়। আর এখানেই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে, যাকে বলে সাঙ্ক কস্ট ফ্যালাসি।
এর মানে হলো যখন আপনি কোনো কিছুতে অনেক বেশি সময়ে অর্থ বা জীবন বিনিয়োগ করে ফেলেন তখন হার নিশ্চিত জেনেও আপনি সহজে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। আপনার মনে হয় এত কিছু যখন দিয়েই ফেলেছি শেষটা দেখেই ছাড়ি। এর সবচেয়ে বড় আধুনিক উদাহরণ হল ভিয়েতনাম যুদ্ধ। আমেরিকার নেতারা একটা সময়ের পর বুঝে গিয়েছিলেন যে এই যুদ্ধ জেতা সম্ভব না, কিন্তু ততদিনে প্রায় ৫৮,০০০ সৈন্য মারা গেছে, এত সম্পদ খরচ হয়েছে যে নিজেদের ক্রেডিবিলিটি বা সম্মান বাঁচানোর জন্য তারা যুদ্ধটা চালিয়ে গিয়েছিল। ফলাফল আরও ক্ষতি। এমনকি খুব সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের দিকে তাকালেও এর ছায়া দেখা যায়। অনেক সময় টিভিতে ভালো দেখানোর জন্য, মানে প্রতি ইঞ্চি মাটির জন্য লড়াই করা বা পাল্টা আক্রমণ চালানো, এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ভালো সামরিক কৌশল হয়তো বলতো যে শত্রুকে নিজের এলাকার গভীরে আসতে দিয়ে তাদের সাপ্লাই লাইনকে দুর্বল করে দেওয়াটাই বেশি কাজের। এবার চলুন আমরা এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে যাই। এখানে আমরা দেখব কিভাবে এই আপাত বিনাশকারী যুদ্ধটা প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই কোনো না কোনোভাবে যৌক্তিক বা লাভজনক মনে হতে পারে। এটাকে একটা গেম থিওরির মতো করে ভাবা যেতেই পারে। দেখুন, আমেরিকার লক্ষ্য কি? ইরানের শাসন ব্যবস্থা পাল্টে দেওয়া। ইরানের বিপ্লবী গার্ডদের লক্ষ্য কি? আমেরিকাকে একটা হার নিশ্চিত এমন যুদ্ধে টেনে এনে নাস্তানাবুদ করা। আর ইসরায়েল বা সৌদি আরবের মতো দেশগুলো কি চায়? তারা চায় আমেরিকা আর ইরান নিজেদের মধ্যে মারামারি করে দুজনই দুর্বল হয়ে পড়ুক। তাহলে এই অঞ্চলে তাদের দাপট বেড়ে যাবে। কি সাংঘাতিক, তাই না? এখন প্রশ্ন উঠতে পারে, আমেরিকার হাতে তো পরমাণু বোমা আছে, তারা তো তাদের পণ্যবন্দী সৈন্যদের ছাড়াতে সেটার ভয় দেখাতে পারে। এখানেই আসছে এই খেলার শেষ এবং সবচেয়ে বড় চালটা। বিশ্লেষণ বলছে রাশিয়া হয়তো ঠিক এই সময়ে আসরে নামবে। তারা ইরান আর নিজেদের মধ্যে একটা চুক্তি করে ঘোষণা দেবে যে এই যুদ্ধে কোনো পক্ষই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না, আর কেউ করলে তার ফল ভালো হবে না। এর ফলে কি হবে? পুতিন বিশ্বের শান্তি স্থাপনকারী হিরো হয়ে যাবেন, আর আমেরিকা তাদের সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করার সুযোগ না পেয়ে পুরোপুরি ফেঁসে যাবে। এমন একটা ব্ল্যাক হোল বা চোরাবালিতে তারা আটকে পড়বে যেখানে কেবল সম্পদ ঢেলে যেতে হবে, কিন্তু সেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই থাকবে না। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন একটা ফাঁদ পাতা হয়ে গেছে আর খেলার প্রত্যেকটা বড় খেলোয়াড়ই চাইছে যে খেলাটা শুরু হোক, তখন এই যুদ্ধকে আটকানো কি আদৌ সম্ভব?